শিমুলতলি জঙ্গলে কাকুলি আর কালু নামের এক কাক দম্পতি বাস করত। কাকুলি কাক সারাদিন বাসায় বসে থাকতো আর তার স্বামী কালু কাকের কাছে খাবার চাইতো। কি গো, খাবার এনেছো আমার জন্য? হ্যাঁ গিন্নি, হ্যাঁ এনেছি। অনেক কষ্ট করে এই খাবারটুকু তোমার জন্য নিয়ে এসেছি। মাত্র এতটুকু খাবার আমার জন্য এনেছো? আমি তোমাকে বলেছি না আমার জন্য বেশি বেশি করে খাবার আনবে? বেশি করে খাবার আনতে বললেই তো হবে না, জঙ্গলে তো খাবার খুঁজে পেতে হবে, তাই না? জঙ্গলে অনেক খুঁজেও এর বেশি আর খাবার খুঁজে পেলাম না। খাবার না পেলে আমি কি আনবো বলো? যা পেয়েছি তাই এনেছি। এখন এই খাবারগুলো খেয়ে সন্তুষ্ট থাকো। আরে রাত তোর সন্তুষ্ট, এক্ষুনি যাবি আর আমার জন্য বেশি করে খাবার নিয়ে আসবি, না হলে আমি এক্ষুনি তোর বাসা ছেড়ে চলে যাব। যা এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যা। তোর মতো রাক্ষসী বইয়ের আমার কোনো দরকার নেই। প্রতিদিন আমি এত কষ্ট করে তোর জন্য খাবার খুঁজে আনি, তবুও তোর আমি মন পাই না। আমি আর এখন থেকে তোকে খাবার খুঁজে দিতে পারবো না। তোর মন চাইলে তুই গিয়ে খাবার খুঁজে আন। কি কি বললি তুই? তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস? থাক তুই তোর বাড়িতে, আমি আর থাকবো না তোর সাথে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে যা, তোর মতো বউয়ের আমার কোনো দরকার নেই। তোর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আমি সারা জীবন একাই থাকবো। এরপর কাকুলি কাক রেগে মেগে কালুর বাসা ছেড়ে চলে গেল। উফ, কেন যে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলাম। কালু তো তবুও রোজ আমাকে কিছু না কিছু খাবার এনে দিত, কিন্তু অনেকক্ষণ থেকেই তো উড়ে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কোনো খাবারই তো চোখেই পড়লো না। যাই ওই দিকটা একটু দেখি, কোনো খাবার টাবার চোখে পড়ে কিনা। সকাল থেকে গ্রাম ঘুরে এতটুকু খাবার পেয়েছি, তাও আবার সাথে পানি নেই। পানি ছাড়া খাবারগুলো খাবো কি করে? ওই তো দূরে নদী দেখা যাচ্ছে। এক কাজ করি, খাবারগুলো এখানে রেখে একটু পানি নিয়ে আসি। এই বলে বৃদ্ধ ভিখারি মহিলাটি খাবারটি সেই গাছের নিচে রেখেই নদীতে গেল পানি আনতে। এই তো সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি ওই ভিখারি মহিলাটার খাবারগুলো খেয়ে এখান থেকে কেটে পড়ি। যেমন ভাবনা তেমন কাজ। কাকুলে কাক উড়ে এসে ভিখারি মহিলার খাবারগুলো খাওয়া শুরু করে দিল। বাহ, খাবারগুলো তো ভারী মজা। এই ভিখারি মহিলাটা যে কোত্থেকে এই খাবারগুলো নিয়ে এসেছে। কি সুস্বাদু খাবার। আরে চুপ কর বুড়ি, আমি কি জানতাম এটা তোর খাবার? খাবার এখানে পড়েছিল, আমি খেয়ে নিয়েছি। এখন বেশি কথা বললে তোর মাথায় ঠুকরে কিন্তু রক্তাক্ত করে দেব। যা ভাগ এখান থেকে। তুই কাজটা মোটেও ঠিক করলি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যত খাবি তোর খিদে আরো দ্বিগুণ বেড়ে যাবে। কোনোদিন তোর ক্ষুধা কমবে না। তোর এই ক্ষুধাই তোকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। আরে যা তো বুড়ি, বেশি বকবক করিস না। তোর সাথে বকবক করার মতো সময় আমার নেই, আমি গেলাম। এসেছে আমাকে অভিশাপ দিতে। এই বলে কাকুলি কাক সেখান থেকে উড়ে চলে গেল। আরে আরে, আমি তো এখনই ওই বৃদ্ধা মহিলার এতগুলো খাবার খেলাম। তাহলে আবার ক্ষুধা লাগলো কি করে? তাহলে কি ওই বৃদ্ধা মহিলার অভিশাপে আমার লেগে গেল? আমি যত খাবো ততই আমার ক্ষুধা বেড়ে যাবে। না না, আর সহ্য করতে পারছি না। আমাকে এক্ষুনি কোনো কিছু একটা খেতেই হবে, নইলে যে আমি মরেই যাব। ও মা, খুব ক্ষুধা পেয়েছে। কি খাই কি খাই? হঠাৎ কাকুলি কাকের চোখ পড়ে গেল গর্তে থাকা এক ইঁদুরের দিকে। হয়তো ওই গর্তের সামনে একটা ইঁদুর দেখতে পাচ্ছি, যাই ওই ইঁদুরটাকে ধরে খেয়ে ফেলি। এই বলে
কাকুলি কাক ছো মেরে এসে ইঁদুরটাকে ধরে খেয়ে ফেললো। যাক বাবা, এবার মনে হয় পেটটা একটু ভরলো। যাই যাই, এখন বাসার দিকে যাই। মনে হচ্ছে কালু কাকের রাগটা একটু কমে গেছে। গিয়ে হাতে পায়ে ধরে ওর থেকে মাপ চেয়ে নিব। এত কষ্ট করে আমি আর শিকার খুঁজতে পারবো না। এই বলে যেই না কাকুলি কাক আবারও উড়ে যেতে লাগলো, অমনি কাকুলি কাকের আবারও ক্ষুধা লেগে গেল। হায় 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 হায়, এ আমার সাথে কি হচ্ছে? এখনই তো একটা ইঁদুর ধরে খেলাম, আবারও ক্ষুধা লেগে গেল। এবার আমি কি খাবো? হে আমি কি করেছি? ওই ভিখারি বুড়িমার খাবার খেয়ে তো আমার দেখছি সর্বনাশ হয়ে গেল। এক্ষুনি কিছু একটা আমার পেটে দিতেই হবে। হঠাৎ কাকুলি কাকের চোখে পড়ে গেল একটা হরিণ ছানা। ওই তো একটা হরিণ ছানা যাচ্ছে। যাই যাই, গিয়ে ওই হরিণ ছানাটিকেই ধরে খাই। এই বলে কাকুলি কাক উড়ে এসে সেই হরিণ ছানাটিকেও ধরে কসকস করে খেয়ে ফেললো। হরিণ ছানাটিকে খাওয়ার সাথে সাথে কাকুলি কাকের চেহারা দ্বিগুণ বড় হয়ে গেল। আরে আরে, এ আমার সাথে কি হলো? আমার চেহারা এমন দানব আকৃতির হয়ে গেল কেন? হায় হায়, এখন তো দেখছি আমার ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেল। কি খাই কি খাই? এরপর কাকুলি কাক সামনে যেটাই দেখতে পায় সেটাই ধরে কসকস করে চিবিয়ে খায়। এতগুলা প্রাণী ধরে খেলাম, তবু আমার খিদে আরো বেড়ে গেল। কি খাই এখন, কি খাই? দানব কাকুলি কাক রাক্ষসীর এমন আচার ব্যবহার দেখে বনের সকল প্রাণীরা ভীষণ ভয় পেয়ে গেল। তারা বন থেকে ছুটোছুটি করে পালিয়ে যেতে লাগলো। ওই বনে বাস করত এক টুনি পাখি। টুনি পাখি দুটো ছানা দিয়েছে। হঠাৎ টুনি পাখি দেখলো এক কবুতর তার বাসার সামন দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে উড়ে যাচ্ছে। কি ব্যাপার কবুতর দিদি, এভাবে তাড়াহুড়ো করে তুমি কোথায় যাচ্ছ? কেন টুনি দিদি, তুমি জানো না বুঝি এ জঙ্গলের কাকুলি কাক এক দানব রাক্ষসে পরিণত হয়েছে? যাকেই সামনে পাচ্ছে তাকেই চিবিয়ে খাচ্ছে। তাই তো জঙ্গলের সকল প্রাণীরা এ জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে। কি বলো কি কবুতর দিদি, কাক কখনো আবার দানব রাক্ষসে পরিণত হয়? তুমি বিশ্বাস করলে করো, না করলে বাপু নাই করো, কিন্তু আমি আবার ওই দানব রাক্ষসের খাবার হতে চাই না। আমি গেলাম, তুমি থাকো এখানে। এই বলে কবুতর সেখান থেকে উড়ে চলে গেল। এখন আমি তোকেও খেয়ে ফেলবো। ই, 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 ই। হ্যাঁ গো, এই নাও বাজারের ব্যাগ। ঘরে কোনো বাজার নেই, সব বাজার শেষ হয়ে গেছে। বাড়ি ফেরার সময় বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো কেমন? শোনো, বাজার করে না আনলে কিন্তু চুলোয় আগুন জ্বলবে না, এই আমি বলে দিলুম। আচ্ছা বউ, ঠিক আছে, বাজার করে আনবো এখন। তোমাকে বাজার নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখন চলি গো বউ। এসব কথা বলে শিয়াল ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে যেতে থাকে। আর বাজারের পথে যেতে যেতে হঠাৎ বল্টু শিয়ালের সাথে এক বৃদ্ধার দেখা হয়। বাবা, বাজারে যাচ্ছিস বুঝি? বলছিলাম যে কাল থেকে আমার শরীরটা ভীষণ অসুস্থ, ঔষধ কেনার মতো 1 টাকাও আমার কাছে নেই। আর এ জঙ্গলে তুই ছাড়া আমার পরিচিত কেউ নেই রে বাবা। তাই বলছিলাম যে আমার জন্য বাজার থেকে একটু ঔষধ কিনে আনবি। আহা কাকি, তুমি এভাবে চোখের পানি ফেলছো কেন? তুমি এখন বাড়ি যাও, আমি বাজার থেকে তোমার জন্য ওষুধ এনে বিকালে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর এভাবে তুমি বলছো কেন? আমি তো তোমার ছেলের মতোই। এ কথা বলে বল্টু শিয়াল চলে যায়। আর এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন সকালে বল্টু শিয়াল জঙ্গলে যায় বাঁশ কাটার জন্য। আরে
এখানে তো দেখছি সব ছোট ছোট বাঁশ। এই বাঁশ কেটে বাজারে নিয়ে গেলে এত ছোট বাঁশ তো কেউ কিনতেই চাইবে না। না, আমি বরং এক কাজ করি, একটু জঙ্গলের ভিতরে চলে যাই, দেখি গিয়ে জঙ্গলের ভিতরে বড় বাঁশ পাওয়া যায় নাকি। এরপর বল্টু শিয়াল বাঁশ খুঁজতে খুঁজতে গহীন জঙ্গলের ভেতরে চলে যায়। হাই হাই হাই, এই ভর দুপুরে এমন ভয়ঙ্কর সুর কোথা থেকে ভেসে আসছে। না না, এসব শব্দে কান দেওয়া যাবে না। যেটা করতে এসেছি তাড়াতাড়ি সেটা করে এখান থেকে বিদায় হই। ওই তো ওখানে একটা বড় বাঁশ দেখতে পাচ্ছি। ওই বড় বাঁশটা কেটে নিয়ে বাজারে বিক্রি করতে চলে যাই। এরপর বল্টু শিয়াল একটা বড় বাঁশ কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাঁশ বাজারে বিক্রি করে বল্টু শিয়াল সে অসুস্থ বৃদ্ধার জন্য ঔষধ কিনে নিয়ে যায়। কাকি, ও কাকি, বাঁশ বিক্রি করে তোমার জন্য ঔষধ নিয়ে এসেছি গো। এই নাও তোমার ঔষধ। খোদা তোর ভালো করবে বাবা, তুই অনেক দয়ালু। তোর মতো ভালো প্রাণীরা আছে বলে আমাদের মতো অসুস্থ বৃদ্ধারা এখনো বেঁচে আছে। আহা কাকি, এত কান্না করো না তো। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, নইলে তোমার শরীর আরো অসুস্থ হবে। আমি এবার চলি, আমার বউ যে আমার জন্য আবার অপেক্ষা করছে। বাড়িতে আমাকে আবার বাজার নিয়ে যেতে হবে। আমি আসি কাকি, ভালো থেকো। এ কথা বলে বল্টু শিয়াল চলে যায়। ওহ, সারাদিন জঙ্গল আর বাজারে দৌড়াদৌড়ি করে খুব ক্লান্ত হয়ে পড়েছি। যাই, এখন বিছানায় শুয়ে একটু ঘুমিয়ে পড়ি। এ কথা বলে বল্টু শিয়াল ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বল্টু শিয়াল স্বপ্নে দেখে তুই আমার খুব কাছে চলে এলি, অথচ তুই আমার বাঁশ বাগানের আম বাড়িতে এলি না। আরে বোকা, ওই আম বাড়িতে অনেক গুপ্তধন আর সোনা দানা আছে রে। আয়, তুই আমার আম বাড়িতে আয়, তুই অনেক ধনী হয়ে যাবি। আরে আরে, এ আমি কি স্বপ্নে দেখলাম? বউ, উঠো উঠো। বউ, বউ, আমি যে স্বপ্নের ভিতরে বাঁশবাগানে একটা আমবাড়ি দেখলাম। আমর জ্বালা, এই মাঝরাতে কি সব বাড়ি টাড়ি বলে চিৎকার করছো? হ্যাঁ, দিলে তো আমার কাঁচা ঘুমটা ভেঙে। বলছি এভাবে চিৎকার না করে ঘুমাও তো, আর আমাকেও একটু ঘুমোতে দাও। যত সব। না বউ না, এখন আর ঘুমালে চলবে না। বাঁশবাগানে আমবাড়িতে কি আছে তা আগে দেখে আসি। আমার কেন জানি মনে হচ্ছে ওই আমবাড়িতে অনেক সোনাদানা হিরে মুক্ত জহরত আছে। চলো না বউ, তাড়াতাড়ি ওই আমবাড়িতে যাই। এসব বলে শিয়ালিনী ঘুমিয়ে পড়ে, কিন্তু বল্টু শিয়ালের চোখে কিছুতেই ঘুম আসছিল না। ওহ, আমার বউ তো ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার তো কিছুতেই ঘুম আসছে না। বারবার আমার ওই আমবাড়ির কথা মনে পড়ছে। আমি তো ওই আমবাড়ির কথা কিছুতেই ভুলতে পারছি না। কাল সকালেই আমাকে ওই আমবাড়িতে যেতে হবে, আর ওই আমবাড়ির ভিতরে কি আছে তার রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর বল্টু শিয়াল সকাল হতেই সাধু বাবার কাছে যায়, আর স্বপ্নে দেখা আমবাড়ির কথা সাধু বাবাকে খুলে বলে। সব কথাই তো শুনলেন সাধু বাবা, এবার আমার কি করা উচিত আপনি বলুন। কি বলছিস কি শিয়াল? আমি তো ওই আমবাড়ির কথা কিচ্ছু জানি না, তবে তুই এখানে একটু দাঁড়া, আমি এখন ওই আমবাড়ির রহস্য উদ্ঘাটন করছি। এই যে আয়নাটা দেখতে পাচ্ছিস, এটা হলো জাদুর আয়না। এই আয়নাটাতে এখন আমার জাদুর মন্ত্রপুত পানি ছিটিয়ে দিব, তাহলে এই জঙ্গলে সত্যি সত্যি আমবাড়ি আছে কিনা তার রহস্য আমি উদ্ঘাটন করতে পারবো। আমার কথার লোভে পড়ে আমার আম বাড়িতে চলে এসেছিস, তবে আর রক্ষা নেই তোর। এবার তোকে আমি চিবিয়ে খাবো রে। না না, তুমি আমাকে খেও না। আমি না জেনে এখানে চলে এসেছি। আসলে আমি স্বপ্নে অনেক হিরে জহরত দেখেছি, তাই
তাই আমি লোভের তাড়নায় এখানে চলে এসেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চলে যখন এসেছিস তখন তো আর তোর রেহাই নেই। আসলে তুই যা স্বপ্নে দেখেছিস তা আমার টোপ ছিল রে। আসলে আমার এই আমবাড়ির আশেপাশে আমি যাকেই দেখি তাকেই খেয়ে ফেলি। আমি কাউকে বাঁচতে দেই না। এখন আমি তোকেও খেয়ে ফেলবো। ই, 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 ই। সাধু বাবা, এ আপনি আমাকে কি ভয়ঙ্কর দৃশ্য দেখালেন! ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওই পেতনি তো আমাকে অনেক সোনাদানার লোভ দেখিয়েছে। আমি যদি লোভ করে সেখানে যেতাম তবে তো আমার প্রাণটাও হারাতে হতো। কিন্তু সাধু বাবা, ওই পেতনিকে তো শেষ করে দিতে হবে, নইলে যে ওই পেতনি এই জঙ্গলের অনেক নিরীহ পশু পাখির প্রাণ নাশ করে ফেলবে। ঠিক কথাই বলেছিস শিয়াল। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি ওই পেতনিকে ধ্বংস করেই ছাড়বো। আমাকে এক্ষুনি ওই বাঁশবাগানে নিয়ে চল। এরপর শিয়াল সাধুকে সেই বাঁশবাগানের আমবাড়িতে নিয়ে যায়। আর পেতনি পল্টু শিয়ালকে দেখে বলে, আরে এই তো তুই চলে এসেছিস। তা তোর সঙ্গে এটা কে? আমি তো তোকে একাই ডেকেছি। তাহলে তুই এটাকে কেন নিয়ে এসেছিস? তুই অনেক বড় ভুল করেছিস। এখন আমি তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। পেতনির কথা শুনে সাধু বাবা তার মন্ত্রপুত পানি পেতনির গায়ে ছিটিয়ে দেয়। আর সাথে সাথে পেতনি সেখানেই ভস্ম হয়ে যায়। আর তার আমবাড়িটিও অদৃশ্য হয়ে যায়। এখন থেকে এই বাঁশবাগান নিরাপদ। এখানে আর কারো প্রাণের ভয় নেই। সাধু বাবা, চলুন এবার যাওয়া যাক। আমার কপালটাই আসলে মন্দ। এই মন্দ কপালের কখনো ভালো হবে না। বউ, ও বউ, আমি তো মাঠে যাব। অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও আমাকে। আরে দাঁড়াও দাঁড়াও, মাত্র খাবারটা চুলা থেকে নামিয়েছি, একটু ঠান্ডা হতে দাও। ঠান্ডা হলে তারপর খেয়ে যেও, এত তাড়াতাড়ি যেতে হবে না। আরে না না বউ, তুমি এসব কি বলছো? তুমি জানো না তাড়াতাড়ি যদি জমিতে না যায় তাহলে সূর্য যে মাথার উপরে চলে আসবে, তখন কি আর আমি অত রোদের মধ্যে কাজ করতে পারবো? তাছাড়া এবার আমার জমির ফসলগুলো খুব ভালো হয়েছে। ফসলগুলোর যে এখন বেশি বেশি যত্ন নিতে হবে। এবার দেখো বউ, আমাদের কিন্তু এবার অনেক ফসল ঘরে আসবে। প্রতিবার তো তুমি ওই একই কথা বলো, কই একবারও তো ভালো ফসল ফলাতে পারলে না। আজ পর্যন্ত একবারের জন্য তোমার ফসলের মুখ দেখলাম না। আবার মনে হয় ওই জমিটাই কুফা। না না বউ, এভাবে বলো না। আমি আমার কপালের দোষ দিব না। কয়েক বছর থেকে তো কখনো রোদ বেশি হচ্ছে, আবার কখনো বৃষ্টি বেশি হচ্ছে। কিন্তু এবার প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো আছে। বেশি বৃষ্টিও হচ্ছে না, আবার বেশি রোদও হচ্ছে না। তাই এবার আর আগের বারের মতো সমস্যা হবে না। এবার আমাদের ফসল ঠিকই ঘরে আসবে। কই আমাদের মেয়েটা কোথায়? তাকে তো ডাকো। আজ একসাথে আমরা সবাই মিলে খাবার খাবো। সারাদিন তো মেয়েটাকে দেখতেই পাই না। কোথায় রে মা টিনা? এদিকে আয়। এই তো পাপা, আমি এসে পড়েছি। পাপা দাও, খাবার দাও। পাপা তুমি আজ মাঠে যাবে না? হ্যাঁ মা, যাবো। মারে, এবার তুই খেয়ে নে, আমি মাঠে যাচ্ছি। এ কথা বলে শিয়াল মাঠে চলে যায়। কিরে বল্টু, এবার তো দেখছি তোর জমির ফসল খুব ভালো হয়েছে। তা এবার মনে হচ্ছে ফসল বিক্রি করে অনেক টাকা পাবি। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, তোমাদের তো এবার ফসলগুলো বেশ ভালোই হয়েছে। কয়েকবার থেকে শুধু লস খাচ্ছি। এবার সেই লস যে করে হোক পুষিয়ে নিতে হবে। তা বাঘ মামা, এই জমিটা একটু দেখতে এসেছিলাম। আমি এখন যাই, বউকে দিয়ে খুশির সংবাদটা জানাই। এ কথা বলে শিয়াল চলে যায়। এদিকে হালুমবাগ একা একা বলে, আরে সত্যি তো, এ কি অবাক কাণ্ড! এবার বল্টুর জমির ফসলগুলো এত তাড়াতাড়ি বেড়ে উঠলো। আহ, কত ভালো ফসল হয়েছে! না না, এটা তো মেনে নিতে পারছি না। যে করেই হোক এই বল্টুর ফসলগুলো আমাকে নষ্ট করতেই হবে। ও আমার চোখের সামনে ফসল বিক্রি করে টাকা আয় করবে,
আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা তো হতে দেওয়া যায় না। এ কথা বলে হালুম বাঘও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বল্টু শিয়াল তার জমিতে যায়। আরে বাহ, আজকে তো দেখছি ফসলগুলো দেখতে আরো সুন্দর লাগছে। যাক বাবা, প্রতিবার আমার বউ বলে আমার কপাল নাকি মন্দ, এবার আর সেই কথা বলতে পারবে না। শিয়াল যখন এসব কথা বলছিল তার পাশেই দাঁড়িয়ে হালুম বাঘ মনে মনে বলছিল, বল্টু শিয়াল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এত সুন্দর ফসলগুলো দেখছিস? কাল থেকে এই সুন্দর ফসলগুলো আর দেখতে পারবি না। আজ রাতের মধ্যেই তোর ফসলগুলো আমি গয়াকাশা বানিয়ে দিব। একটা ফসলও আর খুঁজে পাবি না। হি 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 হা হা হা। যেমন ভাবনা তেমন কাজ। রাত হতেই হালুম বাঘ বল্টুর জমিতে যায় আর একটি বুনো ষাঁড়কে নিয়ে গিয়ে বল্টুর জমিতে ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বুনো ষাঁড়টি বল্টুর জমির সব ফসল নষ্ট করে দেয়। যাক বাবা, আমার ষাঁড়টা বল্টুর জমির সমস্ত ফসল তছনছ করে দিয়েছে। হা হা হা। কি যে আনন্দ হচ্ছে আমার। যাই যাই, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, কেউ দেখলে আবার বিপদে পড়ে যাব। আমার কাজ আমি করে দিয়েছি। এরপর হালুম বাঘ বুনো ষাঁড়টিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। পরদিন সকালে বউ, ও বউ, আমি জমিতে যাচ্ছি। আজ ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে আসবো। দেখবে, আজ ফসল দিয়ে আমাদের পুরো বাড়িটা ভরে যাবে। আজকের পর থেকে আমার যে কপাল মন্দ, এ কথা তুমি আর বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও একদিন তোমার জমিতে যাব আর গিয়ে দেখব তোমার ফসল কেমন হয়েছে। এরপর বল্টু শিয়াল তার জমিতে চলে যায় আর তার জমিতে গিয়ে দেখে তার জমির পুরো ফসল নষ্ট হয়ে গেছে। হাই খোদা, আমার ফসলের এই অবস্থা কি করে হলো? নিশ্চয় কারো গরু এসে আমার ফসলগুলো এভাবে নষ্ট করে ফেলেছে। এখন আমার এই অভাবের সংসার চলবে কি করে? সত্যি বউ আমার ঠিকই বলতো, আমার কপালটাই আসলে মন্দ। এই মন্দ কপালের কখনো ভালো হবে না। হি, হি। এসব কথা বলে শিয়াল ভীষণ কান্না করে। ঠিক তখনই সেখানে এক সাধু বাবা চলে আসে। কি রে শিয়াল, তোর কি হয়েছে? তুই এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? বল বল আমাকে। এরপর বল্টু শিয়াল সাধু বাবাকে তার ফসলের ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। এবার আপনি বলুন সাধু বাবা, আমার মতো কপাল মন্দ এ জঙ্গলে আর কেউ আছে বলেন? শান্ত হ বাচ্চা, নিরাশ হওয়া চলবে না। আল্লাহর উপরে ভরসা রাখ, দেখবি সে সব কিছু ঠিক করে দিবে। তুই এখন বাড়িতে চলে যা, কাল সকালে আবার তোর জমিতে আসবি। যা, এখন চলে যা। এরপর সাধু বাবার কথা মতো বল্টু শিয়াল তার বাড়িতে চলে যায় আর তার বউকে সমস্ত কথা খুলে বলে। আর সেই রাতে তুমুল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়। সারা রাত ধরে বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলের মাঠঘাট এমনকি ফসলের জমি পানিতে ভরে যায়। হাই রে, আর যদি আমার ফসলগুলো থাকতো তাহলে সব বৃষ্টির পানিতে তলিয়ে যেত। যাই, একটু জমিটা থেকে ঘুরে আসি। এ কথা বলে বল্টু শিয়াল তার জমিতে চলে যায়। আরে বাঘ মামা, তোমার সব ফসল দেখছি পানিতে ডুবে গেছে। হ্যাঁ রে, আমার যে অনেক বড় লোকসান হয়ে গেল। কিন্তু তোর জমিটাতে এত মাছ কোত্থেকে এলো? কি বললে? আমার জমিতে মাছ? কই কই দেখি তো। আরে তাই তো, আমার জমি
জমিতে তো দেখছি অনেক মাছ, কি সুন্দর লাফালাফি করছে। তাহলে কি উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন? এখন আমি এই মাছ বিক্রি করে আমার সংসার চালাতে পারবো। হে খোদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সত্যি পোড়া কপালকে ভালো কপাল বানিয়ে দিতে পারো। সত্যি তোমার কোনো তুলনা হয় না। আরে এটা কি হলো? ওই বল্টু শিয়ালের ক্ষতির থেকে লাভটাই দেখি বেশি হলো। মাঝখানে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আসলে সবাই ঠিকই বলে, কারোর জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। তারপর থেকে বল্টু শিয়াল তার জমির মাছগুলো বিক্রি করে তার বউ সন্তানকে নিয়ে